দিদিভাই, দিদিভাই তোর সাথে আমার একটা কথা আছে, একটা সিরিয়াস কথা। কি কথা বল না, কিছু সমস্যা হয়েছে? হ্যাঁ দিদিভাই, একটা একটা বড় সমস্যা। আমি কাল ওভাবে ওই বাড়িতে যেতে পারবো না। আঙ্কেলের বাড়ি? হ্যাঁ, ওইভাবে একটা অচেনা অজানা ছেলের সাথে আলাপ করতে যেতে পারবো না দিদিভাই, স্পেশালি বিয়ে উপলক্ষে। বিয়ে? আরে বাবা, এখনই তো বিয়ে হচ্ছে না তোর, আর তুই তো নিজেই বললি যে আলাপ পরিচয়ের জন্য যাবি। দিদিভাই উদ্দেশ্যটা তো একই, বিয়ে। আমি আমি পারবো না দিদিভাই ওভাবে সং সেজে হেসে বসে কথা বলতে। তারপর তারপর সে যদি আমার ফোন নাম্বার চেয়ে বসে গল্প করার জন্য, তখন তখন তো আরেক বিপদ হবে দিদিভাই। আমার পড়াশোনা, আমার কাজকর্ম সব মাথায় উঠবে। আমি আমি যাবো না দিদিভাই। দিদিভাই প্লিজ প্লিজ আঙ্কেলকে বোঝা। কি করি বলতো আমি এখন? ওনারা আসছেন, সবকিছু ঠিক হয়ে গেছে, আঙ্কেল সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছে। আমি যদি এখন ফোন করে বলি যে স্রোত যাবে না বলছে, আঙ্কেলের কতটা সম্মানহানি হবে ভাবতো। তুই আঙ্কেলের মুখ চেয়ে অন্তত চল স্রোত। ঠিক আছে, তোদের কাউকে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। আমি কাল সকালে আঙ্কেলকে ফোন করে বলে দেবো আমি যাব না। কি হয়েছে বলতো তোর? হ্যাঁ, এই তো রাজি হয়েছিলিস যাবি বলে, আর তাছাড়া যাওয়া মানে তো বিয়ে করা নয় স্রোত। দিদিভাই যাওয়াটাই তো আমার কাছে অস্বস্তির। কোথাও কিছু নেই, একটা অচেনা ছেলের সাথে কেন আলাপ করবো বলতো? হ্যাঁ আমি রাজি হয়েছিলাম, কারণ কারণ আমি আঙ্কেলকে না বলতে পারিনি। আর ওই হুকুমুকু এসএস স্যার তখন এমন এমন গায়ে জ্বালা ধরানো কথাবার্তা বলেছিল না, আমি রাগের মাথায় হ্যাঁ বলে দিয়েছিলাম, রাজি হয়ে গেছিলাম। কিন্তু দিদিভাই আমি আমি কদিন ধরে ভেবে দেখেছি, অনেক ভেবেছি, আমি পারবো না দিদিভাই, আমি পারবো না। আমি অন্য কারোর সাথে প্রেম টেম করতে পারবো না। আরে বাবা, প্রেম না হোক, বন্ধুত্ব তো হতেই পারে। আর তাছাড়া সেও একজন ডাক্তার, তোকে তো নানা রকম বিষয়ে হেল্পও করতে পারেন। বল। দূর বাবা, আমি কি আমার কলেজের স্যারেদের থেকে ইনাফ হেল্প পাই না নাকি? তারপর আঙ্কেল আছে, রাগী হলেও এসএস স্যার আছে। আমার আর কারোর কাছ থেকে পড়াশোনার জন্য হেল্প চাই না। দেবে দেবে প্লিজ প্লিজ, আমি যাব না। আমি বন্ধুত্ব করতে পারবো না। কেন পারবি না স্রোত? এইভাবে কতজন আলাপ করে, কারোর কারোর রিলেশন হয়, কারোর হয় না, তাতে কি অসুবিধে? হ্যাঁ, সত্যি বলতে প্রথমে আমারও খুব অদ্ভুত লাগছিল বিষয়টা। এইভাবে অচেনা অজানা একটা ছেলের সঙ্গে তুই আলাপ করতে যাচ্ছিস। আসলে আমি ভেবেছিলাম তোর বোধহয় সার্থকের প্রতি কোনো ফিলিংস আছে, বা তোদের পরস্পরের প্রতি ফিলিংস আছে, কিন্তু সেটা তো না। তুই তো নিজেই বলেছিস আমাকে সে কথা, তাই না? তাহলে এখন এসব কথা আসছে কেন? আমি অন্য কারোর সঙ্গে প্রেম করতে পারবো না, আমি অন্য কারোর সঙ্গে দেখা করবো না, এসব তো সেকেলে ছুতমার্কের মতো কথা হয়ে। এক মিনিট, এই তুই কি বললি আমাকে? আমি অন্য কারোর সাথে প্রেম করতে পারবো না মানে? অন্য কেউটা এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, তার মানে তোর জীবনে অলরেডি কেউ একজন আছে যাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারছিস না, তাই তো স্রোত? তাকা আমার দিকে। কি? না 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 দিদিভাই, ওটা ওটা জাস্ট একটা কথার কথা ছিল। কেউ নেই, কেউ নেই, আমার জীবনে কেউ নেই। তোরা তোরা সবাই মিলে আমার মাথার উপরে প্রেম ভালোবাসা জিনিসটা কেন চাপাতে চাইছিস বলতো? আমার ভালো লাগছে না দিদিভাই, আমার ভালো লাগছে না। দিদিভাই দিদিভাই প্লিজ প্লিজ আমাকে এই বিপদ থেকে বাঁচা প্লিজ। দিদিভাই দিদিভাই, আমি আমি না বিয়ে নিয়ে ভাবতে পারছি না দিদিভাই। দিদিভাই দিদিভাই কেন কেন আমি শুধু নিজের নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারি না? দিদিভাই তুই তো সবসময় আমায় সাপোর্ট করেছিস, আমায় পড়াশোনায় মন দিতে বলেছিস, তাহলে কেন দিদিভাই কেন আমার পাশে দাঁড়াচ্ছিস না? কেন তোকে আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে? তোর পাশে আছি আমি সব সময়, ঠিক আছে? তোকে বিয়ে নিয়ে ভাবতেও হবে না। যদি আঙ্কেল কিছু বলেনও, ওরাও কিছু বলে, আমি নিজেই না বলে দেব। কিন্তু
প্লিজ, আমার একটাই রিকোয়েস্ট, আঙ্কেলের মুখে থেকে তাকিয়ে একবার অন্তত চল, নয়তো খুব অসম্মান হবে ওনার। দেখ না, জীবনটা নতুন কোনো মোড়ে নিয়ে গিয়েও তো তোকে ফেলতে পারে, সেটা হয়তো তোর ভালো লাগলো। দিবে, তুই না বুঝতেই পারছিস না, আমার সমস্যাটাই বুঝতে পারছিস না, তাই এই কথাবার্তাগুলো বলছিস, আমাকে একটা অচেনা ছেলের দিকে ঠেলে দিচ্ছিস। স্রোত, তোর সমস্যাটা তুই আমাকে বলছিসই না, আমি কি করে বুঝবো বল? আমার কেন মনে হচ্ছে স্রোত, তুই আমাকে অনেক কিছু বলতে চাইছিস কিন্তু বলতে পারছিস না। এরকম তো আগে কখনো হয়নি। তুই তো সব সময় সবকিছু আমাকে বলতিস, তাহলে এখন তোর মনের কথাটা কেন আমাকে বলতে পারছিস না? স্রোত, তোকে এত অচেনা আমার কোনোদিনও লাগেনি। কি হয়েছে বল না, বল না। উফ, কি বলবো, কি করে বলবো, আমি যে নিজেই বুঝতে পারছি না কি হয়েছে আমার, কেন এত কান্না পাচ্ছে আমার। দিদিভাই, দিদিভাই, তুই কেন কিছু বুঝে নিচ্ছিস না? সেই ছোটবেলার মতন না বলতেই কেন বুঝে যাচ্ছিস না? তার মানে তুই আমাকে বলবি না, তাই তো? কিছু বলার নেই আমার, কিছু বলার নেই। কেন বারবার এক কথা বলছিস? আমার কিছু বলার নেই। চলে যাব, আমি এখান থেকে চলে যাব। এই বাড়িতে এই নাটক আমি আর সহ্য করব না। চোখের সামনে আমি কিছুতে এটা হতে দেখতে পারবো না। সুদ কি করে একটা অন্য ছেলেকে বিয়ে করতে পারে? কি করে? Why? আমি কেন এত তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি? কেন এই বিয়েটা আটকানোর চেষ্টা করছি আমি? তুমি কেন আমাকে এতটা বিরক্ত করছো? জাস্ট লিভ মি। আমার মাথার মধ্যে থেকে তুমি চলে যাও, জাস্ট চলে যাও, চলে যাও। আমি আপনাকে বিরক্ত করছি? তুমি এখানে? আমি আপনাকে বিরক্ত করছি না আপনি আমাকে বিরক্ত করছেন? তুমি এখানে কোথা থেকে এলে? সে আমি যেখান থেকেই আসি, সেটা প্রশ্ন না। আপনি কেন বললেন আমি আপনাকে বিরক্ত করছি? আমি কি করেছি? আজ রাস্তায় তো আমি একাই দাঁড়িয়েছিলাম, আমি তো আপনাকে বলিনি গাড়িটা থামিয়ে আমাকে ড্রপ করে দিতে। আপনি নোংরা জল ছিটিয়ে চলে যাচ্ছিলেন, চলে যেতে পারতেন। বোকার মতো কথা বলো না। কেউ ইচ্ছা করে নোংরা জল ছিটিয়ে দেয়নি। হ্যাঁ, গাড়িতে বসে থাকা লোকজনদের তাই মনে হয়, রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের তারা মানুষ বলে মনেই করে না। স্রোত, একদম বাজে কথা বলবে না। তুমি নিজে গাড্ডার সামনে দাঁড়িয়েছিলে, তাই নোংরা জল ছিটে গেছে। বাজে কথা আমি বলছি না আপনি বলছেন? আপনি কেন বললেন আমি আপনাকে বিরক্ত করছি? আশ্চর্য, আমার ঘরে আমি কি নিয়ে কথা বলবো না বলবো সেটা তুমি ডিসাইড করবে। আর তুমি আমার ঘরে ঢুকেছো কেন না বলে? কারুর ঘরে বিনা অনুমতিতে ঢোকা এটা কি ধরনের ভদ্রতা? আমি তো এখানে ভদ্রতা করতে আসিনি। আমার কথার জবাব দিন, আপনি কেন মিথ্যে দোষারোপ করছেন আমার উপর? ওয়েট ওয়েট ওয়েট, মিথ্যে দোষারোপ মানে? আমি তোমায় মিথ্যে? হ্যাঁ, আপনি বারবার এটাই করেছেন। এই যে ধরুন আমি আপনাকে বিরক্ত করিনি, দূরে বসে থেকেও আপনাকে বিরক্ত করিনি, তাও আপনি আমাকে দোষারোপ করেছেন আমি আপনাকে বিরক্ত করছি। আর দ্বিতীয়ত আমি মোটেই বিয়ে করতে চাই না, তাও আপনি বারবার বলছেন আমি বিয়ে করতে চাই। হ্যাঁ তুমি চাও, অবশ্যই চাও, 100 বার চাও। তুমি নিজে আমাকে বলছো বিয়েটা করলে কেমন হয়। কি তুমি বলনি? কি হলো স্রোত, চুপ করে আছো কেন? গাড়িতে বসে তুমি বলনি? হ্যাঁ বলেছি।
কেন বলেছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেননি, কারণ আপনি একটা ইনসেন্সিবল মানুষ। কিছু বোঝার জন্য যে মিনিমাম বুদ্ধিটুকু দরকার সেটা আপনার নেই। গলা ছাড়ো। তুমি কোন সাহসে আমার গলা ধরছো? ছাড়বো না, পারলে নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিন। লাগছে তো? কি পারলাম তো নিজেকে ছাড়াতে? লাগছে। লাগুক। তুমি কেন বললে আমার বুদ্ধি নেই? মিথ্যে কথা তো বলিনি, ঠিকই তো বলেছি। তাই? তাহলে বুদ্ধি থাকলে আমি কি বুঝতাম? বুঝতেন যে বারবার কেন আপনি ব্যাকড়ে দিচ্ছেন আমার বিয়েতে, কেন বারবার বাধা দিচ্ছেন অন্য কারোর সাথে আলাপ করা থেকে, কেন নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিতে চাইলেও আমাকে এইভাবে চেপে ধরে আছেন। কেন? Because you love me. কারণ আপনি আমাকে ভালোবাসেন। প্রতি তুমি কি বললে? হ্যাঁ, কি হলো? অ্যান্সার মি। স্রোত, স্রোত, উফ, আমার সামনে এসে আমাকে ডিস্টার্ব করছে, আমার সামনে না এসে আমাকে ডিস্টার্ব করছে। একটা অদ্ভুত ঝগড়ুটে মেয়ে, এমনকি আমার ভাবনা এসে আমাকে ডিস্টার্ব করছে। কিন্তু কেন আসছে ও আমার ভাবনায়? আর ও যে কথাটা আমাকে বললো সেটা কেন বললো? আমি কি তাহলে ওকে ভালো? এতটা সাহস ওর হয় কি করে? আমি ওকে ভালোবাসি? নো, নেভার। হ্যাঁ, কাল উনি খুব ভালো করে চেক করলেন আমাকে, পুরোনো রিপোর্টগুলোও দেখেছে। হ্যাঁ, কিছু নতুন টেস্ট লিখে দিয়েছে, সেগুলো বলেছে ইমিডিয়েটলি করানোর জন্য। বলছি, তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়েছে ডাক্তারবাবুর? হ্যাঁ বিক্রম, তসিফের সাথে আমার দেখা হয়েছিল, তোমার কেসটা নিয়ে কথা হয়েছে ওর সাথে। ও কিন্তু ভীষণ আশাবাদী তোমার কেসটা নিয়ে। আশাবাদী মানে? মানে তোমাকে কি বলেছে যে আমি আবার হাঁটতে পারবো? হ্যাঁ, কিছুটা সেরকমই। ও বলছিল যে আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কি এর আগে কোনো সার্জারি হয়েছে? এর আগে আমাকে যারা যারা দেখেছে তারা সবাই বলে দিয়েছে যে আমার সার্জারি হোক বা না হোক আমি সারা জীবন হুইল চেয়ারেই থাকবো। ও কিন্তু মানে ওর মতামত কিন্তু একটু আলাদা। ও বলল যে যদি অপারেশন করা হয় তাহলে কিন্তু 90% চান্স তুমি একদম সুস্থ হয়ে যাবে। 10% চান্স কতটা উন্নতি হলো কি হলো না সেটা। তবে আমি বলবো যে এইটুকু রিস্ক তো নেওয়াই যায়, তাই না? দেখো, খারাপ কিছু তো আর হওয়ার নেই, বরং ভালো হওয়ার চান্স আছে, তাহলে সেটাই করি আমরা। এবার তোমার কি মতামত সেটা তুমি আমায় জানাও, সেই বুঝে আমি তসিফের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, আমার যদি 10%ও চান্স থাকে না, তাহলে আমি 100% অপারেশন করানোর জন্য রাজি। আর এই সিচুয়েশনে ডক্টর নিজে বলেছেন যে আমার ভালো হওয়ার একটা মেজর চান্স আছে। এখনো পর্যন্ত কোনো ডাক্তার তো আমাকে আশার আলো দেখাতে পারেনি। অনির্বাণ, তুমি আমার জায়গায় থাকলে বুঝতে পারতে যে আমার এই জীবনটা কতটা দুর্বিষহ। এই চান্সটা আমি কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না। যাক, নিশ্চিন্ত হলাম যে তোমার পুরোপুরি মত আছে, এটাই জানার ছিল আমার।
তাহলে আমি তসিফকে তোমার কেসটা নিয়ে এগোতে বলতে পারি তো? আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি বলে বোঝাতে পারছি না অনির্বাণ। মানে এত এত বড় একটা হাই প্রোফাইল ডাক্তারের সাথে দেখা করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর উনি যখন এতটা আশ্বাস দিয়েছেন তখন দেখবে আমি নিশ্চয়ই উঠে দাঁড়াতে পারবো। আমিও সেটাই বিশ্বাস করি বিক্রম। তোমাকে সুস্থ করে তোলাটা কিন্তু এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য। দেখো বিক্রম, রায়ের জন্য তো আমি কোনোদিনই কিছু করতে পারিনি। তোমার জন্য যদি এতটুকু করতে পারি তাহলে আমি একটু হলেও নিজেকে সান্ত্বনা দিতে পারবো। অনির্বাণ, আমি কালকে মানে সংকোচবশত আমি এই কথাটা ডাক্তারকে জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু অপারেশনটা করতে গেলে না এটা জানা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি আমার হয়ে এটা একটু জিজ্ঞেস করতে পারবে ডাক্তারকে? কি কথা বলো তো বিক্রম? না মানে আসলে এত বড় একটা অপারেশন মানে সার্জারি, তাতে তো প্রচুর টাকা লাগবে। মানে তুমি তো জানো যে আমাদের অবস্থা সেরকম নয়। তো যদি আগের থেকে বলে দিত যে কত টাকা লাগবে মানে ওই ব্যবস্থা করতে, তাহলে একটু সুবিধা হতো আমাদের। আমি এই সার্জারির খরচ দিচ্ছি জানলে বিক্রম কিছুতেই এই অপারেশনটা করবে না। আর কথাটা যদি কোনোভাবে রায়ের কানে ওঠে তাহলে ওরা ভীষণভাবে পিছিয়ে যাবে। আমাকে এখন থেকেই ব্যাপারটা অন্য কিছু বলে সামলে নিতে হবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ অনির্বাণ, অনির্বাণ তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বিক্রম, আমি তোমার কথা শুনছি। দেখো, এক্স্যাক্ট কত অ্যামাউন্ট লাগবে সেটা তসিফ আমাকে এখনো জানায়নি। তবে এই টাকার বিষয়টা নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, ভাবার প্রয়োজন নেই। মানে কেন বলো তো? দরকার নেই। এত বড় একটা সার্জারি, টাকাটা তো একটা বিরাট বড় ফ্যাক্টর এখানে। দেখো আর কিছু না, মানে আমি যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাকেও তো ব্যবস্থা করতে হবে টাকাটার, অ্যামাউন্টটার। তো জানতে পারলে খুব সুবিধা হয়। অনির্বাণ প্লিজ একটু। অনির্বাণ, বাবা চলে যাওয়ার পরে এই বাড়ির অবস্থা কিরকম সেটা তোমাকে আলাদা করে বলার আর কিছু নেই। সেই জন্যই আগে থেকে জানতে চাইছি ব্যাপারটা। না বিক্রম, দেখো ওটির যেটা খরচ সেটা কিন্তু সার্জন পেয়ে যাবে। আর সেই টাকাটা আমাদের কারোর পকেট থেকে দিতে হবে না। একটা অর্গানাইজেশন আছে যারা এই ধরনের অসুস্থতার ট্রিটমেন্টের জন্য টাকা দিয়ে থাকে। কি বলছো তুমি? মানে সিরিয়াসলি এরকম হয় নাকি? মানে আমি জানি না, আমি সত্যিই জানি না। আর মানে নিশ্চয়ই এত বড়টা সার্জারি, এতগুলো টাকা, পুরো টাকা নিশ্চয়ই দেবে না, কিছু টাকা তো আমাকেও দিতে হবে। তো মানে সেই অঙ্কটা জানতে পারলেও হবে, মানে সেটা জানা যেতে পারে? না বিক্রম, আমি যতদূর শুনেছি এই ধরনের অর্গানাইজেশন পেশেন্টের কাছ থেকে কোনো রকম টাকা নেয় না। আর যদি অপারেশন সাকসেসফুল হয় তাহলে তো কোনো কথাই নেই। এই হিস্ট্রিটা তারা দেখিয়ে ভবিষ্যতের জন্য অনেক টাকা জোগাড় করতে পারবে, মানে ভবিষ্যতের পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য। সুতরাং আপাতত তুমি শুধু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো আর মানসিকভাবে প্রস্তুতি নাও এই অপারেশনের। আমি বরং তসিফের সাথে কথা বলে আমাদের পরবর্তী কি কি কাজ করতে হবে সেগুলো ঠিক করে নিচ্ছি। অনির্বাণ, তুমি সত্যি কথা বলছো? মানে এরকম অর্গানাইজেশন আছে? হ্যাঁ বিক্রম, আছে। তুমি যে বলছো না, আমি বিশ্বাস করতে পারছি না। মিষ্টি সবসময় বলে জানো তো যে ঈশ্বর আছে, ঈশ্বর আমাদের সব কথা শুনছে আর সাহায্য করার জন্য মানুষ রূপে কখনো কখনো কাউকে না কাউকে আমাদের কাছে ঠিক পাঠিয়ে দেয়, জানো তো। মানে এরকম যে আমার সাথে ঘটবে আমি কি কখনো ভেবেছিলাম বলো? হ্যাঁ, এখন আমার মনে হচ্ছে যে আমার সার্জারি সাকসেসফুল হবেই। আমার দৃঢ় বিশ্বাস এটা। আমরাও সেই আশাই রাখি। ঠিক আছে বিক্রম, আমি তাহলে এখন রাখি। আমি তোমাকে প্রত্যেক মুহূর্তে আপডেট দিতে থাকবো, কেমন? ঠিক আছে। কি হয়েছে দাদা ভাই? রাই, প্রায়শ্চিত্ত করব আমি, সারা জীবন প্রায়শ্চিত্ত করব আমার পাপের। কোনো একদিন তো তুমি আমায় ঠিক ক্ষমা করবে। তোমার পরিবার থেকে যা যা হারিয়ে গেছে রাই, সেই সবটুকু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব আমি। তোমাদের সুখ স্বাচ্ছন্দ্য এসব কিছু দেখার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আরে একটা খুব ভালো খবর মানে শুনলাম, তাই মনটা ভালো হয়ে গেছে। তাই তুই বল কি হয়েছে? দাদা ভাই
দাদা ভাই এটাকে আটকে দে না রে, এই ব্যাপারটা কি আটকে দে। কি আটকাবো আমি? ও মানে তোর বিয়ের কথাবার্তা চলছে সেইটা আটকাবো নাকি? দাদা ভাই বিয়েটা তো আমি করবো না, তাহলে সব কেন হচ্ছে? দাদা ভাই কিছু কর না। বৌমনি, দিদি ভাই, আমি কাউকে কিছু বোঝাতেই পারছি না। এগুলো এগুলো তো আমার পড়াশোনায় এফেক্ট করবে। আমার 3rd ইয়ার হয়ে গেল, এখন যদি এইসব বিষয়ে আমার মনটা বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে তো রেজাল্ট ভালো হবে না দাদা ভাই। আর মাও যেন সবকিছুতে রাজি হয়ে আছে। দাদা ভাই তুই আমার একমাত্র ভরসা, প্লিজ প্লিজ তুই যদি সবাইকে মানা করে দিস, বারণ করে দিস, তাহলে ওরা কিছু বলবে না। আর না, বারণ আমি করতেই পারি, কিন্তু বারণটা করবো কেন বলতো? কেন? তুই চাস না আমি বড় ডাক্তার হই? আমি বাচ্চাই, আর সেই জন্য তো চাই যে তুই বিদেশ চলে যা। কেন দাদা ভাই, এখানে কি কেউ ডাক্তার হয় না? তার জন্য কি বিদেশের ডিগ্রি লাগে? আরে তুই ব্যাপারটাকে এইভাবে ভাবছিস কেন? একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা কর। তুই একটা ভালো ছেলেকে বিয়ে করলি, হ্যাঁ, তারপর বিদেশ চলে গেলি, বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করলি, চাকরি করলি, প্র্যাকটিস করলি, তোর জীবনটাই পাল্টে যাবে। আমি তো তোকে বলবো, ছেলেটাকে যদি তোর ভালো লাগে তাহলে অপেক্ষা করিস না। দেখ, এখানে না কোনো স্কোপ নেই, তুই বিদেশ চলে যা, ওখানে অনেক স্কোপ, অনেক কিছু করার আছে, তুই ভালো থাকবি রে ওখানে, এখানে থাকিস না। তুই যদি আমার সাজেশন চাস তাহলে আমি তোকে বলবো যে তুই চলে যা এখান থেকে, ভালো থাকবি। তুই একই কথা বলছিস, কেউ আমার সমস্যাটা বুঝছে না, এই বাড়িতে কেউ আমাকে বোঝে না। আমি শুধু শুধু তোর সাথে কথা বলতে এলাম। আমার মতো ধাক্কা খেলে তাহলে বুঝতিস আমি যা বলছি তার এক বর্ণ মিথ্যে নয়। একবার আমার অপারেশনটা সাকসেসফুল হোক, আমি আবার নিজের পায়ে দাঁড়াই, তখন আমি নিজে তোকে বিদেশে পড়তে পাঠাবো, তোকে বড় ডাক্তার বানাবো, তুই দেখে নিস। কিন্তু স্রোত, এখন যে আমি নিরুপায়। স্রোত, কি রে, এখনো হয়নি তোর? এ কি, তুই রেডি হসনি এখনো? আমরা যাবো তো। হ্যাঁ তো বেশ, তোদেরকে কে মানা করেছে? তুই আর বৌমনিকে ঘুরে আয়। মানে এটাই যে আমার ইচ্ছা নেই, তাই আমি যাবো না। আর আঙ্কেলকে কি বলবো আমি? বলে দিবি আমার জ্বর হয়েছে, তাই আমি যাচ্ছি না। আমি মিথ্যে কথা বলতে পারবো না রে, একদম পারবো না। কতবার উনি ফোন করেছেন আমাকে, প্রত্যেকবার ফোনটা রিসিভ করে আমি বলেছি সময় মতো পৌঁছে যাবো, হঠাৎ করে তোর জ্বর চলে এলো, তাই তো? হ্যাঁ দিদি ভাই, সে তো হতেই পারে। মন ভালো না থাকলে না অনেক কিছুই হতে পারে, মনটাই আসল। মন ভালো না থাকলে জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পেট ব্যথা হতে পারে। এসব কোথায় লেখা আছে তোর ডাক্তারির বইতে? হ্যাঁ সেটা থাকতেই পারে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট কথা নয়। ইম্পর্টেন্ট কথা এটাই যে আমার যেতে ইচ্ছা করছে না। সেটা বললে কি করে হবে স্রোত? আমি তোমার শাড়ি বের করে রাখলাম, গয়না বেছে দিয়ে রাখলাম, আর তুমি এখনো এইভাবে বসে আছো। আর তোমার ইচ্ছে করছে না জানলে তোমার আঙ্কেলের মান সম্মানটা কতটা নষ্ট হবে ভাবো তো। আমি তো সেটাই ওকে বোঝাবার চেষ্টা করছি বৌমনি। আরে বাবা শোন, মন দিয়ে শোন আমার কথাটা। যারা আসবে শুধু তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করবি, দুটো কথা বলবি, ব্যাস, আর তো কিছু না। আর আঙ্কেল আমাকে কি বলেছে জানিস? তুই যা যা ভালোবাসিস সব কিছু বানাবেন, সেই খাতিরেই অন্তত চল। এইবার বুঝেছি কেন আঙ্কেল আমাকে অত ভালো ভালো রান্না করে খাওয়াতো। সবকিছু না আমাকে বিয়ের ফাঁদে ফেলার জন্য। এখন দেখছি জগতে কাউকে বিশ্বাস করা যাবে না। বাবা, বিয়ের কথা উঠতেই মেয়ে এরকম বিভাগী হয়ে গেল। না জানি বিয়েটা হলে আর কি হবে। বিয়ে? কে বিয়ে করবে? কেউ না, কেউ না। আর তোমার বিয়ে আমরা এখন কিছুতেই দেব না। মাথা খারাপ নাকি? আমাদের বাড়ি থেকে একজন ডাক্তার বেরোবে, গলায় স্টেথো ঝুলিয়ে আর গায়ে অ্যাপ্রন পরে। পাড়ার লোকেরা সবাই হা করে দেখবে আর হিংসে করবে। এত বড় অহংকার আমরা হাতছাড়া করতে পারি নাকি? একদম ঠিক। স্রোত, বৌমনিকে শাড়ি বেঁচে রেখেছে, চট করে গিয়ে পরে রেডি হয়ে নে। আমি একটা ক্যাব বুক করে নিচ্ছি এক্ষুনি। তুই ভাই, এই তো তুই বললি ওখানে মেয়ে দেখার মতন কোনো আচার হচ্ছে না, তাহলে আমি কেন সাজবো বলতো? অবশ্য সেরকম কিছু হলেও আমি সাজতাম না, আমি যেমন ভাবে থাকি ঠিক তেমন ভাবেই যেতাম। সর্বনাশ, ওখানে বাইরের লোকেরা আসবে আর তুমি সাধারণ ভাবে যাবে? তোমার থেকে বেশি তো আমরা সেজে ফেলেছি। অমনি, সে তুমি সেজেছো ভালো করেছো, কিন্তু আমি তো কোনোদিনই সাজগোজ পছন্দ করি না, তুমি তো জানো। তাহলে কি ভেবেই জমকালো শাড়িটা আমার জন্য
রানী সেজে বসে থাকবো? নিয়ে ওদেরকে গান গিয়ে শোনাবো, নেচে দেখাবো, রান্না পারি কিনা সেই ফিরিস্তি দেবো? একদমই না, একদমই না। তোকে এসব কিচ্ছু করতে হবে না স্রোত। তোকে এসব কিছু করতে হবে জানলে আঙ্কেলই তোকে ওখানে ডেকে পাঠাতেন না। আচ্ছা একটু তো ভরসা কর মানুষটাকে। আর তুই ভাবলি কি করে বলতো আমি বৌমনি তোকে ওই কোণে দেখানোর মতো বিচ্ছিরি একটা প্রথার মধ্যে জড়িয়ে অপমান করব? দিদিভাই, দিদিভাই ব্যাপারটা তো একই, নামটা পাল্টে দিলে তো আর উপলক্ষটা বদলে যাচ্ছে না। না বদলালেও মানুষের দৃষ্টিভঙ্গিটা অন্তত বদলানো যায় স্রোত। দেখ আমি তোকে একটা ভালো করে কথা বলছি, তুই শুনে রাখ। বিয়ের বাজারে যে পাত্র পাত্রে কেনা বেচার জন্য আমরা যাচ্ছি না, সেটা নিশ্চয়ই তুই বুঝতে পেরেছিস। কাজেই উফ বাবা, আমরা ওখানে যাচ্ছি শুধুমাত্র আঙ্কেলের বিদেশ থেকে আসা বন্ধু আর তার ছেলের সঙ্গে আলাপ করতে, ব্যাস আর কিচ্ছু না। একদমই তাই। আর আঙ্কেল তোমাকে মেয়ে বলে ডেকেছে বলেই আজকে তোমার সাথে ওনাদের আলাপ করিয়ে দিতে চাইছে, যাতে ভবিষ্যতে যদি তুমি কখনো বাইরে পড়তে যেতে চাও ওনারাও যাতে তোমাকে হেল্প করতে পারে। বুঝেছো? আমার কারো কোনো হেল্পের কোনো প্রয়োজন নেই। আমি নিজের স্কলারশিপের টাকায় বাইরে পড়তে যেতে পারি, এইটুকু বিশ্বাস আমার নিজের উপর আছে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, ঠিক আছে, তুই যেমন আছিস তেমনটাই চল, হয়েছে। কিন্তু তোকে একটা কথা না বলে আমি থাকতে পারছি না স্রোত। কি কথা? ধর এমন যদি হয়, ধর আঙ্কেল যে ছেলেটাকে পছন্দ করেছে তোর জন্য, হয়তো তোরও তাকে পছন্দ হয়ে গেল, তখন তো মুখে কিছু বলতেও পারবি না। আর আমি শুনেছি এসব ভালোবাসা টালোবাসা না চেপে রাখাটা খুব কঠিন। ইস দিদিভাই, একটা অচেনা ছেলেকে আমার প্রথম দেখেই ভালো লেগে যাবে, এটা কি হতে পারে? এসব না গল্প উপন্যাস ওগুলোতে হয়, লাভ এট ফার্স্ট সাইট। আর তাছাড়া আমি শিওর আমার অন্য কাউকে আর পছন্দ হবে না। এই অন্য কাউকে মানে আগে থেকেই কাউকে পছন্দ করে বসে আছিস তুই? হ্যাঁ তুই আবার, আমি তো কালকেই বললাম কোথাও কেউ নেই, কিছু নেই, তো আমি যাবই না। আহারাই, এবার কিন্তু ভালো হচ্ছে না। একেতেই মেয়েটা পাগলি, তার উপর তুমি আবার শাকনারি দিচ্ছ বারবার। না না স্রোত, চলো চলো, আমি রাইকে বকে দেবো, একদম ওকে খাওয়াবে না রাই, বলে দিচ্ছি। তুমি চলো স্রোত, এবার কিন্তু লেট করলে তোমার আঙ্কেল ভীষণ চিন্তা করবে। চলো 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 চলো, যাও, রেডি হয়ে নাও, যাও। ভালো লাগে না, যাচ্ছি। না না না, ঠিক হচ্ছে না, পাতাগুলোকে ঠিক করে কাট। আশ্চর্য, এভাবে কেউ ফুল সাজায়? হ্যাঁ, তোকে এতদিন শিখিয়ে কোনো লাভ হলো না। ফুল সাজানো একটা আর্ট। তোর বৌদি যদি দেখতো না, আজকেই তোর চাকরিটা যেত। দিদিমণি বেঁচে থাকলে না আমাকে এইসব কাজ করতে হতো না, এই ঘর সাজানোর দায়িত্ব নিজের হাতেই তুলে নিত। তা ঠিক, ও বড্ড খুঁতখুঁতে ছিল। দেখে তুই সর, আমি সব করে নিচ্ছি। সঙ্গে থেকো সখী, আজ বড় ইম্পর্টেন্ট দিন আমার জীবনে, সার্থকের জীবনেও। বলছি কথা, ওই আপনি যে ছোটদাদাবাবুকে বলছিলেন যে বাড়িতে লোকজন আসবে, তা ওই কে কে আসবে? কেন তুই জানিস না? স্রোত দিদি আসবে, আর ওর দিদি আর বৌদিও আসবে। তোর স্রোত দিদির বিয়ে ঠিক করছি আমি, সেই ব্যাপারে তো কথাবার্তা হবে। কথা ওই দিদিমণি আপনাকে না বাপের মতো মান্য করে, ভালোবাসে। হ্যাঁ একেবারে ঠিক, মেয়েটা আমাকে বড় মানে। তাই তো বলছিলাম কথা, মানে দিদিমণিকে অন্য কোনো জায়গায় বিয়ে না দিয়ে এই বাড়িতে নিয়ে আসার একটা ব্যবস্থা করলে হয় না? পাত্র তো হাতেই আছে। হ্যাঁ, সেই চেষ্টা কি আমি করিনি? তোকে তো বলছিলাম, কিন্তু সংসারে সব কিছু কি আর নিজের মন মতো হয়? যার হাত ধরে সংসারে আসতে পারতো, তার যদি সায় না থাকে আমি কি করতে পারি বল? তবে তুই ভাবিস না, তাকে এই সংসারে আনতে না পারি, এমন ঘরে বিয়ে দেব সেখানে সে সুন্দর থাকবে, সুখী থাকবে সে। আমি কিন্তু বাজি ধরে বলতে পারি, সার্থক দাদাবাবু ওই দিদিমণির প্রতি না একটু একটু বকবকানি থামাতো,
বলছি বাড়িতে লোকজন আসবে, এখানে বসে বক 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 করছে। যা 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 যা, ওদিকে রান্না বান্নাগুলো দেখ। আমাকে বকা দিয়ে থামিয়ে দিলেই হবে? আমি বলছি দাদাবাবু, ওই সর দিদিমণি অন্য কোথাও গিয়ে কিন্তু ভালো থাকবে না। হ্যাঁ কিরে, আয় আয় আয়, বল কেমন হয়েছে? সাজানো গোজানো সব ঠিকঠাক আছে তো? এত সাজানো গোজানো কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না। কোনো ভিআইপি আসছে নাকি? ওরে বাবা, মেয়ের পাত্রপক্ষ আসছে। মেয়ের বাপের কত চিন্তা জানিস? সোসাইটি যতই এগোক না কেন, মেয়ের বাপের চিন্তা যুগে যুগে এক থেকে যায়। এই বুঝি পান থেকে চুন খসলো, ভয়ে বুকটা দুরু দুরু করে ওঠে একেবারে। তো পান থেকে চুন কষলেই যাদের কাছে সমস্যা, তাদের কাছে মেয়েকে পাঠানো কেন? কি করব বল, নিরুপায়, নইলে অমন মেয়েকে কেউ কি অন্য ঘরে পাঠায়? বলছিলাম যে 7টা তো বেজে গেছে, তোমার গেস্টদের আসার সময় তো বেরিয়ে গেছে, আসবে তো তারা? আসবে আসবে, চিন্তা করিস না, ঠিক আসবে। কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, রান্না করে যা, রান্না করে যা। ও আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। কিসের জন্য? এই যে তুই থেকে গেলি, আমি তো একসময় ভেবেছিলাম যে তুই আজকে থাকবি না। আমি তো তোমার কথা রাখতে এখানে থেকে গেলাম, কিন্তু তোমার পেয়ারের মেয়ে তোমার কতটা কথা রাখবে সেটা একবার দেখো। যা খামখেয়ালি মেয়ে, দেখো শেষ অব্দি আসে কিনা। ও কথা কেন বলছিস? ও মোটেও খামখেয়ালি না, ও ছেলে মানুষ। হ্যাঁ ছেলে মানুষ, তবে বিয়ে করা 16 আনা ইচ্ছে। আচ্ছা তাদের তো 6:30 আসার কথা ছিল, এখন অনেকটা সময় পেরিয়ে গেছে। তুমি একবার ফোন করে দেখো আদৌ ওরা আসছে কিনা, যদি তোমার সব যোগাযোগ তো জলে যাবে। তুই এত ছটফট করছিস কেন? আসবে আসবে, আমাকে যখন বলেছে সে আসবে, আমাকে অপ্রস্তুত করবে না। বাবা আমি তোমাকে আবারও বলছি, তুমি যেটা করছো সেটা ভুল করছো, বড় রকমের ভুল।